জুলাই সনদ বাস্তবায়নের নোট অফ ডিসেন্ট উপেক্ষা করাকে প্রতারণা বললেন মির্জা ফখরুল। সালাউদ্দিনের মতে সরকার ও কমিশনের ভূমিকা একপাক্ষিক। জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে, তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। নভেম্বরে গণভোট চেয়ে কাল স্মারকলিপি দেবে জামায়াত সহ 8 সমমনা দল। সুষ্ঠু গণভোট আয়োজনের প্রমাণ হবে ইসির সক্ষমতা, বলছে এনসিপি। ভাষা অভিযোগে উত্তেজনা তৈরি করতে চায় দলগুলো, মন্তব্য উপদেষ্টা রিজওয়ানার। সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নাকচ। গণমাধ্যম সংস্কারকে সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হতাশ কমিশন। স্বাধীন গণমাধ্যমের জন্য রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই, বলছেন আলোচকরা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টাকে এর দায় বহন করতে হবে। একই অনুষ্ঠানে জুনায়েদ সাকি ও নুরুল হক নূর বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে সংস্কারকে ভিন্ন দিকে নেওয়া হলে সংকটের মুখে পড়বে দেশ। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার ও ঐকমত্য কমিশনের একপাক্ষিক ভূমিকায় হতাশ বিএনপি। জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের 3 শীর্ষ নেতা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সংশোধনের আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট সনদে উল্লেখ থাকার বিষয়ে ঐকমত্য হয়েছিল কমিশনের আলোচনায়। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। কোনো একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি, তারা অনেক কিছুর ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে, সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে, সেই কথাটা আমরা বারবার বলেছি। মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময়, তাদের সাথে বসতে পারে। কিন্তু জামাত এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা 3টা দল হিসেবে এস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে, এদিকে ডক্টর ইউনূস পারেন। মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় তারা শক্তিশালী হচ্ছে। যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যর্থ ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করবে। গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আলোচনা ছাড়াই অনেক কিছু জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় রাখা হয়েছে। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, সেটা তো এই সনদে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে, তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। কমিশনের সুপারিশে ঐক্য নয়, বরং জাতি বিভক্ত হয়েছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে, সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কোনো কারণে নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলে শঙ্কা জানান তিনি। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়েও সংকট তৈরি হবে। এদিকে গণভোটের জন্য আগামীকাল ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতের নেতৃত্বে সমমনা 8টি দল। মগবাজারে দলীয় কার্যালয়ে জামায়াত নেতাদের সাথে বৈঠক করেন কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যরা। তারা আলোচনা করেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে। পরে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের জন্য কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা প্রয়োজন। এ সময় তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতৃত্বে সমমনা 8টি দল। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সংস্কারের কোন কোন বিষয়ে গণভোট হবে তা জানানোর দায়িত্ব ইসির বলে উল্লেখ করেন তিনি। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গোলাম পরোয়ার। 3 নভেম্বর কর্মসূচি দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এই যে 48টি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল আকারে প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না এনসিপি। এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে এনসিপি জড়াবে না। সুষ্ঠু গণভোট আয়োজন করতে পারলে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে বলে মনে করেন পাটোয়ারি। দর্শক, আমরা অপেক্ষা করছি এই প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবার জন্য, তবে সেটি দেখানোর আগে আরও বেশ কিছু খবর আমার হাতে আছে, সেটি জানাতে চাই। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো অনৈক্য নেই, মতানৈক্য আছে, সেটা আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর এ সময় স্মরণ করিয়ে দেন, শুধু নির্বাচন করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়নি। সকালে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রিজওয়ানা অভিযোগ করেন, ভাষা অভিযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো উত্তেজনা তৈরি করতে চায়, এটি তাদের রাজনৈতিক কৌশল। জুলাই সনদ নিয়ে কোনো ধরনের বিভক্তি নেই, কমিশনের প্রতি আস্থা আছে বলেই সব দল আলোচনায় অংশ নিয়েছিল। এ সময় উপদেষ্টা সরকার কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না বলেও দাবি করেন। বলেন, সব দলই ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, সরকারেরও একই সিদ্ধান্ত, সুতরাং ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচনের পথেই হাঁটছে দেশ। এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে। সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ নাই, সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে। আলাপ আলোচনার মাধ্যমে সেই মতানৈক্য দূর করা হবে। রাতারাতি তো আর পরিবর্তন আসে না, কিন্তু যতই চ্যালেঞ্জিং হোক না কেন, এই নানান রকম মতগুলো, এই মতগুলোকে একসাথে নিয়ে যতটুকুন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের যে অবস্থান নেওয়ার আমরা সেই অবস্থানটা নেব। আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না, এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বজিয়ে রাখা, হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সার্বিক খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ কমিশনের পক্ষ থেকে অগ্রগতি অবহিত করেন। আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়াজ আহমদ তৈয়ব, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি, আইজিপি বাহারুল আলম, র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান, কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার আদমিরাল মোহাম্মদ জিয়াউল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। যেমনটি বলছিলাম, উচ্চ পর্যায়ের এই বৈঠকের বিষয়ে এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি। কোন পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার্ড থাকি সেটা উনি বলেছেন।
প্রদানের ক্ষেত্রে নিজ জেলা, আত্মীয় জেলা এবং আত্মীয় প্রার্থী দেবেন। আর প্রদানের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুর বাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। কোনো নিকটাত্মীয় আর প্রতিদ্বন্দ্বিতা করে এই আরেকটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা, সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে আপনার। এবং একই বিষয়ে পুলিশের তরফ থেকে বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরও জানিয়েছেন, জাহাঙ্গীর আলম চৌধুরীও জানিয়েছেন যে তারাও এইভাবেই দেখছেন যে কে সবচেয়ে ফিট, এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন 64 জনের, যে কোথায় কাকে কোথায় দেওয়া হবে, এবং এইটা যাতে র্যান্ডমলি হয় এবং এই বিষয়ে যাতে সর্বোচ্চ নিউট্রালিটি এবং আনবায়াস থাকে, সেই বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন। আমি আজ সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুইটা কমিটি করার কথা বলা হয়। একটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি, যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন, এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে, এইটার জন্য বলা হয়েছে এবং সেই বিষয়ে অলরেডি স্টেপ নেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি ডিসইনফরমেশনের জন্য একটা কমিটি, এটা পুরো আপ টু সেন্ট্রাল একদম ইলেকশন কমিশনেও থাকবে, এটা এখানে মন্ত্রণালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন। আর অ্যাট দ্য সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে, ডিস্ট্রিক্টে উপজেলা লেভেলে, যাতে ইনস্ট্যান্টলি আপনারা জানেন যে একটা সমস্যা হচ্ছে যে যদি কোনো ফেক নিউজ ছড়ানো হয় বা ডিসইনফরমেশন, দেখা গেলো এমন একটা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে বা এমন এআই দিয়ে এমন একটা ভিডিও ছড়ানো হচ্ছে যেইটা আপনাকে ফ্যাক্ট চেক করতে করতেই অনেক সময় আমাদের দেরি হয়ে যায়। তো এইটা যাতে এই ফ্যাক্ট চেকিংয়ের টাইমটা যাতে খুব কম সময় করা যায়, সেই বিষয়ে আজকে স্ট্রেস দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে যা লজিস্টিক্যাল যা সাপোর্ট আছে লাগে সেটার জন্য আইসিটি মিনিস্ট্রিকে বলা হয়েছে এবং কালচারাল মিনিস্ট্রিকেও বলা হয়েছে। তারা এই ব্যাপারে সুনির্দিষ্ট মুভ খুব সহজেই নেবেন, যাতে ফ্যাক্ট চেকিংগুলো খুব দ্রুত করা যায় এবং এই যে কোনো এই সমস্যা, এই সোশ্যাল মিডিয়া দিয়ে যে এই ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন বা ফেক নিউজের যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে যাতে গভর্নমেন্টের পুরো মেশিনারি খুব দ্রুত এবং ডিসাইসিভলি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সেটি বিল আকারে প্রকাশ করার আগে তাতে আসলে স্বাক্ষর করবে না এনসিপি, এমনটি জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, এবং তিনি এমনটিও জানিয়েছেন যে জুলাই সনদ নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে এনসিপি জড়াবে না গণভোটের বিষয়ে, এবং সুষ্ঠু গণভোট আয়োজন করতে পারলে নির্বাচন কমিশনেরও সক্ষমতা প্রকাশ পাবে, এমনটিও জানিয়েছেন পাটোয়ারী। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাতে স্বাক্ষর না করার দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। ডক্টর ইউনূসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐকমত্য কমিশন, এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে। গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে এনসিপি জড়াবে না উল্লেখ করে পাটোয়ারী বলেন, সুষ্ঠু গণভোট আয়োজন করতে পারলে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে। কিন্তু গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে, এটাকে আগে হবে নাকি পরে হবে, আমরা সেই তর্ক বিতর্ক যাব না। আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ। এই মল্লযুদ্ধের মধ্যে জাতিকে অংশগ্রহণ করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এদিকে এনসিপির রংপুর বিভাগের মহানগর, জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে চলছে সাক্ষাৎকার কার্যক্রম।
এই কার্যক্রমে অংশ নিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম সহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দেশজুড়ে গুম খুনের সংস্কৃতি গড়ে ওঠে। গণতন্ত্র সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই ব্যবস্থা পুনর্বহাল করা জরুরি। ওই ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে পঞ্চম দিনের আপিল শুনানিতে এসব বলেন বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পঞ্চম দিনের শুনানি হয়। আর এদিন শুনানিতে জয়নুল আবেদিন আদালতকে জানান, 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে দেশে রাজনৈতিক দমন-পীড়ন, নিখোঁজ, হত্যাকাণ্ডের মতো অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। তাই জনগণের ভোটাধিকার ও বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই। এদিন শুনানির শুরুতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তত্ত্বাবধায়কের রায়ে যে বিতর্কিত পর্যবেক্ষণ দিয়েছিলেন তারও এক্সপাঞ্জ চান রিটকারী আইনজীবী শাহরিয়ার কবির। অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে। অনারেবল সুপ্রিম কোর্টের কাছে বলেছি এই জাতির পিতা শব্দটা এই জাজমেন্ট থেকে যেন এক্সপান্স করা হয়। আমরা একটা বিরতিতে যাচ্ছি, যমুনা নিউজ একটু পরেই ফিরছি। গণ অভ্যুত্থানের পর গণমাধ্যম নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও সরকার সংস্কারের সুপারিশগুলো নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ না করার হতাশা জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। গণমাধ্যম সংস্কার নিয়ে প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর জোর দিয়েছেন আলোচকরা। বাংলাদেশের গণমাধ্যমের সংস্কার, সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো। এতে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে গণমাধ্যম কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সরকার আগ্রহী নয় বলে অভিযোগ করেন সিনিয়র সাংবাদিকরা। একই সাথে স্বাধীন মিডিয়া কমিশন গঠন জরুরি বলেও মত দেন তারা। সংস্কার কমিশন গঠন করেছিলেন কামাল ভাইয়ের নেতৃত্বে একটা বোর্ড কমিশন, সেটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের যদি কিছুটা বাস্তবায়ন করা হতো তাহলে বুঝতাম যে সরকার এই ব্যাপারে খুবই আগ্রহী। যত শীঘ্রই পারি আমরা একত্রীভূত হয়ে আমরা একটা নিজেদের কোড অফ এথিক্স করি ফর জার্নালিজম, ফর এডিটর্স এন্ড ফর ওনার্স। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও গণমাধ্যম সংস্কার ও সুপারিশ নিয়ে মতামত তুলে ধরেন। সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি সেটা দেখে কিছুটা বিজেপি বা ট্রাম্প স্টাইলের মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ক্যাম্পেইনের মতো করে চলছে বলে মনে হচ্ছে। এবং জাতীয় পরিচয়পত্রের যে নামটিটা লেখা আছে সেই নাম ছাড়া কোনো আইডি করা যাবে না। আপনারা শুধু এটুকুর কথা বলুন, বট বাহিনী রাতারাতি নিশ্চিন্ন হয়ে ওগুলো বনসাইয়ে পরিণত হবে। রাজনৈতিক দলের কমিটমেন্ট ছাড়া আসলে কিছু করে, কারণ যারা ক্ষমতায় যান তারা রাজনৈতিক শক্তিকে ব্যবহার করেন তাদের ক্ষমতাটাকে টিকে রাখার জন্য। পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। বাকি যাই আছে, সাংবাদিকতা বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, সব কিছু হলো কমান্ডেড। পলিটিক্স যেরকম করে কমান্ড করবে তারা সেরকম করেই নিজেদেরকে তৈরি করবে। আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন তারা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে কাজ করবেন বলে আশা করেন নোয়াবের সভাপতি একে আজাদ। এখনো যদি কোনো রিপোর্ট কোনো মহাশয় সাংবাদিক করতে চায়, সে করতে পারে না, কারণ তার সে বাড়িতে ঘুমাইতে পারবে না, তার আত্মীয় স্বজন জেলে যাবে, আর না হলে তার পা কেটে ফেলা হবে, হাত কেটে ফেলা হবে, এই হুমকি দেওয়া। এবং আমরা সাধারণত অনুসন্ধানী রিপোর্টের জন্য ঢাকা থেকে লোক পাঠাই এবং তারা গিয়া ভিন্ন নামে এসে পত্রিকা রিপোর্ট। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ কমিশন সদস্যদের মতে মব রুখতে দায়িত্ব পালন করছে না সরকার। সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়নের কথা থাকলেও এখনো তা হয়নি। এখন আসলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, তার উল্টোটা হচ্ছে। আমরা সাংবাদিকরা মন খুলে কলম খুলে লিখবো এমন আশা ছিল, প্রত্যাশা ছিল, কিন্তু এখন কি হচ্ছে? একটা মবের ভীতি। এই মবের ভীতি কেন থাকবে? বাস্তবায়নের
ক্ষেত্রে গিয়েও যেটা দেখতে পেলাম যে চেঞ্জ ইজ পসিবল আমরা বলি, আশা করতে চাই, কিন্তু কেউ বদলাতে চান না। কমিশন সদস্যরা বলছেন গণমাধ্যম সংস্কারের সুপারিশ নিয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার, রাজনৈতিক দলগুলোকে তা পূরণ করতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সাগর রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে টাস্ক ফোর্সকে আবারও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। এতে হতাশা প্রকাশ করেছেন নিহত রুনির ভাই নওশীর আলম রোমান। দুপুরে সুপ্রিম কোর্টে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন 5 আগস্টের পর অন্তত এই মামলার কোনো অগ্রগতি হবে আশা ছিল, কিন্তু দীর্ঘ 1 বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাগর রুনির সন্তান মেঘ। আইনজীবী শিশির মনির জানান, টাস্ক ফোর্স কমিটির 5 সদস্য আদালতে এসে ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষ এ বিষয়ে সম্মতি জানায়নি। তার মতে পরিবারের উপস্থিতিতে প্রতিবেদন দেওয়া হলে অন্তত কিছুটা স্বস্তি পাবে স্বজনরা। আমরা আসলে যে আশা ছেড়ে দিয়েছিলাম আগে এবং 5 তারিখ পর যে আশাবাদী হওয়া যে আমরা বিচার হয়তো পাবো, অ্যাটলিস্ট অন্তত একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম, আমার মনে হয় সেটাও আসলে এর মাধ্যমে অনেকটা শেষ হয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে সরাসরি যে অফিসাররা এর সঙ্গে জড়িত তাদের এই 5 সদস্য সকলেই কোর্টে আসুক, কোর্টে এসে তারা এক্সপ্লেইন করুক, কিন্তু রাষ্ট্রপক্ষ দীর্ঘ সময় চেয়েছেন 6 মাস। শিক্ষা ব্যবস্থায় এত পচন ধরেছে যে শুধু উপরের পর্যায়ে কিছু লোক রেখে দিয়ে সেটি ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেছেন, কয়েকজন বিজ্ঞ মানুষদের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে দিলে তারাও বিব্রত হবেন। দুপুরে তরুণদের নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। গণতান্ত্রিক বাংলাদেশ তৈরিতে তরুণদের প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলেন, জুলাই অভ্যুত্থানের নৃশংসতা দেখায় তরুণরা সবসময় অস্থিরতায় ভুগছে। তরুণরা দেশের জন্য কিছু করতে যায়, কিন্তু দিক নির্দেশনার অভাবে সেটা পাচ্ছে না। জুলাই অভ্যুত্থানে নৈতিক ও সামাজিক সচেতনতা তৈরি হওয়ায় শিক্ষিত নেতৃত্ব গড়ে উঠবে বলেও আশাবাদ উপদেষ্টার। নির্বাচন ঐকমত্য নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে জানিয়ে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এসব থামিয়ে সকলকে একটা অবস্থানে পৌঁছতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে। বিরতিতে যাচ্ছি, আবারও ফিরছি একটু পর। 16 ডিসেম্বর চালু হবে NEIR সিস্টেম। এরপরে অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবেই অচল হয়ে যাবে, তবে আগের কেনা সেটগুলো সচল থাকবে। বিটিআরসি আয়োজিত ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। কোনো হ্যান্ডসেট অবৈধ হলে 1 মাস সময় পাওয়া যাবে নিবন্ধনের জন্য। বিদেশ থেকে আনা হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধন করতে হবে, জানাতে হবে কবে দেশে আনা হয়েছে, কত টাকায় কেনা হয়েছে, যুক্ত করতে হবে প্রয়োজনীয় নথিপত্র। বিটিআরসি একটি সিটিজেন পোর্টাল চালু করবে, আর সেখানে গ্রাহক সমস্যা জানিয়ে প্রতিকার চাইতে পারবেন বলেও জানান প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উপকূলীয় কয়েক জেলায় দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। সাতক্ষীরা, পটুয়াখালী, খুলনা সহ কয়েক জেলায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, বিকেল থেকেই নিম্নচাপে পরিণত হয়েছে মন্থা। তবে ঘূর্ণিঝড়ের কারণে দেয়া চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। বিকেল পর্যন্ত সাবধানে চলতে বলা হয় উত্তর বঙ্গোপসাগরে চলাচলকারী মাছ ধরার সব নৌকাকে। গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে জেলেদের। আজ ও আগামীকাল থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে, আর এমন অবস্থা রোববার পর্যন্ত চলতে পারে।